শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছে, না জানি রায়ানের সাথে ধরে বিয়ে দিয়ে দেয়। এহেন বৈরী ভাবনার মাঝেই ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো। কি হলো? দরজা খুলছেন না কেন? ওপরের বেড থেকে রায়ান সন্তর্পণে মনোযোগ আকর্ষণ করলো মেয়ে দুটো। খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ভয় পেয়ে গেলেন? ওই সন্ত্রাসীরা এসেছে আবার। রেলের লোকের নাম করে বোকা বানাতে চাচ্ছে। আপনি কি করে জানলে? সামিহা প্রশ্ন করলো ভ্রুকুচকে। এতক্ষণ ধরে ধীর চিত্রে ওদের আওয়াজ শুনলাম, কণ্ঠস্বর বেশ পরিচিত মনে হচ্ছে। চুপচাপ শুয়ে থাকুন তো, আমি অলরেডি ব্যবস্থা নিয়েছি। কি? আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কই, এতক্ষণ তো বলেননি কেন? আপনারা বুঝতে পারেননি? না বললে বুঝবো কিভাবে? তখন আপনার মুঠোফোন থেকে আমার ছোট ভাইকে টেক্সট করেছি। ও রেলের লোকদের সাথে যোগাযোগ করে আমার ঘটনার আদ্যপ্রান্ত জানাবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রেল কর্তৃপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মধ্যরাত তো এখন, তাই হয়তো আমার ভাইটার যোগাযোগে একটু দেরি হচ্ছে। ফিসফিসিয়ে জবাব দিল রায়ান। দরজার ওপাশ থেকে আবারও হুঙ্কার সুরে তারা এলো। কি হলো? দরজাটা কি খুলবেন না? রায়ানের কথা শুনে স্বস্তি এসেছে ওদের দু বোনের অস্থির চিত্রে। আর কোনো ভয় নেই। এবার বেশ আত্মবিশ্বাস নিয়ে জোর গলায় সামিহা ওদেরকে জবাব দিল। কেন দরজা খুলবো? আমরা তো ট্রেন থেকে পালিয়ে যাচ্ছি না, তাই না? ট্রেন থামলে দরজা খুলে দেব, তখনই চেক করবেন। আপনার আইন লঙ্ঘন করেছেন। আপনাদের কেবিনে বিনা টিকিটে পরপুরুষ ঢুকেছে। আমরা কিন্তু পুরো কেবিনটা ভাড়া নিয়েছি নিজেদের ফ্যামিলির জন্য। এখানে বিনা টিকিটে পরপুরুষ আসবে কোত্থেকে? এতই যখন মাথা ব্যথা, তো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি রেল পুলিশকে খবর দিচ্ছি। পুলিশ এলেই দরজা খুলে দেব। রেল পুলিশের খবর শুনে দরজার পাশে লোকগুলো সম্ভবত খানিক ভরকে গেল। কিঞ্চিত বিভ্রান্তিও হলো। ওদের সতর্ক আওয়াজের ফিসফিস শব্দ ভেসে এলো কেবিনে। আর কোনো চাতুরি নয়। ক্ষণিকেই কেবিনের সামনে থেকে ফিরে যাবার সম্মিলিত পদধ্বনিও শোনা গেল। আচানক যেন এক প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো কেবিনে। সে হাওয়ায় ওরা তিনজন স্বস্তির শ্বাস ফেলল। সবারই নয়নবদন জুড়ে ঘুমের ঘোর লাগা পূর্বাভাস। রায়ান এরকম আদেশের সুরেই বলল, আর কোনো টেনশন নিন না তো, নিশ্চিন্তে শুয়ে পড়ুন এখন। সামিহা একবার সতর্ক দৃষ্টি বিনিময় করলো ছোট বোনের সাথে। দুজনের বদন ইচ্ছুত খুশির ঝিলি। ইশারায় কিছু আলাপও চলল চুপটি করে। এরপরই সামিহা মৃদু হেসে মনোযোগ আকর্ষণ করলো রায়ানের। লাজরাঙ্গা শুভ্র বদনে ভীষণ বিনয়ী সুরে বলল, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শেষ হলে আপনি কিন্তু বেরিয়ে যাবেন আমাদের কেবিন থেকে। যদি না যাই? মামা বাড়ির আবদার পেয়েছেন, যাবেন না কেন? মুহূর্তেই খেপে গিয়ে ধমকের সুরে প্রশ্ন করলো সামিহা। আপনার এই হাজবেন্ড ফিরে গেলে দুঃখ পাবেন না? স্বরে পাল্টা প্রশ্ন করলো রায়ান। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। হতে পারে বাড়াবাড়ি, তবে আপনার বয়স কিন্তু কম হয়নি। মনে হচ্ছে 25-26 হবে। কেবিনে বোনও আছে সাথে একজন। তবুও অত ভয় পাচ্ছেন কেন আমায়? সন্ত্রাসীদেরকে সরিয়ে দিলে আমি তেমনিতেই বেরিয়ে যাব এখান থেকে। ধন্যবাদ, তবে আমার বয়সটা কিন্তু আপনার ধারণার চেয়ে বেশি। 25-26 নয়, 27.5 বছর আমার। পেশায় আমি ভবিষ্যৎ টিচার। প্রথম বিসিএস পরীক্ষায় ক্যাডার হয়েছি। জেলা শহরে সরকারি মহিলা কলেজে জয়েন করব সামনের সপ্তাহে। ভেরি গুড নিউজ। জানেন, জেলা শহরের মহিলা কলেজটা না একদম আমাদের বাসার পাশেই। সত্যি? আচ্ছা, আপনাদের নামগুলো কিন্তু এখনো জানা হলো না। ওহ সরি, আমার নাম সামিহা, আর আমার বোনটার নাম নাবিহা। নাবিহা কিসে পড়ে? ওর একটা পড়ালেখা, নামের পড়ালেখা করেও। মেডিকেল ভার্সিটি কোথাও চান্স পায়নি। অনার্স শেষ করেছে একটা কলেজ থেকে, এখন মাস্টার্সও সেখানেই করছি। ও আমি সরি, তখন নাবিহাকে চড় মারার জন্য আপনাকেও আঘাত করেছি। সত্যিকার অর্থে আপনারা দরজা খুলে দিলেই ওরা আমায় মেরে ফেলতো। ট্রেনের কেবিনের সামনে রাতে মানুষের আনাগোনা এমনিতেই কম থাকে। আমার জীবন কেড়ে নিতে ওদের তেমন সময়ও লাগতো না। আর হ্যাঁ, আপনাদেরকে আঘাত করার সময় আমার মাথা ঠিক ছিল না। জীবন মরণের প্রশ্ন তো না। ঠিক আছে, আচ্ছা, আপনার কি শুধু এই 2 বোনই? না, আমরা মোট 4 জন, 3 বোন 1 ভাই।
ভাইয়া সবার বড়, লন্ডনে থাকে। মাঝখানে আমরা দুজন, আর সবার ছোট বোনটা আমাদের অনেক ছোট। ভার্সিটিতে ভর্তি হয়েছে এবার। বেশ, মিনিট খানেক নীরব থাকলো গতিশীল ট্রেনের এই কক্ষ। নিশ্চুপ, নির্বাক সবাই। আনমনে চুপি চুপি কিছু একটা ভাবলো সামিহা। অতঃপর ইতস্তত বোধ করে রায়ানকে বলল, যদি কিছু না মনে করেন তবে একটা প্রশ্ন করতে পারি? নির্দ্বিধায় করুন। ইচ্ছত লাজুক হেসে মেয়েটি শুধালো, না মানে আপনি কি আসলেই সরকারি অফিসার? জি, বিসিএস অফিসার। কিন্তু কোনো প্রমাণ নেই। নাবিহা টিপ্পনি কেটে বলল পাশ থেকে, নেক্সট স্টেশনে আসুন, প্রমাণ দেখিয়ে যাব। যে একখান চেহারা আর সে বিসিএস অফিসারের গল্প নিয়ে। আবারও বিদ্রুপ করল নাবিহা, আমি তো আজ জীবন নিয়ে পালিয়ে এসেছি। ভীষণ এলোমেলো এখন আমি। হ্যান্ডসাম লুকে এলে পাগল হয়ে যেতেন আপনারা। আমার তো মনে হচ্ছে আপনিই পাগল হয়ে গেছেন আমার সামিহা আপুকে দেখে। আসলেই পাগল হতাম যদি আপনার বোনটা ঝগড়াটে না হতো। আপনাকে কে বলল আমি ঝগড়াটে? সামিহা প্রশ্ন করলো জিজ্ঞাসু স্বরে। রায়ানও কাল বিলম্ব না করে সোজা সাপটা জবাব দিল, ট্রেনে ওঠার পর থেকে তো শুধু আমার সাথে ঝগড়াই করে যাচ্ছেন। শুধু শুধু দোষ দিচ্ছেন কিন্তু। নিশ্চয় আপনার বউ ঝগড়াটে হবেই, সেরকমই তো মনে হচ্ছে। কারণ আপনি নিজেই কিন্তু আমার বউয়ের পরিচয় নিয়ে বসে আছেন। আপনার জন্যই কিন্তু ওভাবে বলেছি। বারবার এই একটা কথা বলেন কেন? এই কথাটা ছাড়া আপনার কিছু ভালো লাগে না? এই একটা কথাই ভালো বলেছেন এই পর্যন্ত। যাকগে, আর কিছু বললাম না এটা নিয়ে। তবে আপনার মতো ঝগড়াটে মেয়েকে আমি কখনোই আমার বউ বানাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারে। আর ঝগড়া না করে আমায় ঘুমোতে দিন এখন। আমিও আপনার বউ হতে চাই না। আপনার বউ হলে রাত বিরাতে আমাকে এভাবে গুন্ডা পান্ডা ধাওয়া করবে। কি দরকার এমন গুন্ডার লিডারকে বিয়ে করার? আর শুনুন, আমরাও ঘুমিয়ে পড়ব। সন্ত্রাসীরা ধরা পড়লে আপনি কেবিন ত্যাগের সময় আমাদেরকে ডেকে তুলবেন। জি, ডেকে তুলব। তবে একটা জিনিস ভুল বললেন, আমি কিন্তু গুন্ডার লিডার নই। যে গুন্ডাদের সামনে থাকে সেই কিন্তু গুন্ডার লিডার হয়। এ যেমন আপনি আজকে সামনে ছিলেন, বুঝেছি। নতুন করে ঝগড়া করতে যাচ্ছেন, করতে থাকুন। আমি ঘুমোচ্ছি। গুড নাইট। আর কোনো আলাপ হলো না কেবিনে। সবাই ঘুমের দেশে পাড়ি দেবার চেষ্টায় মগ্ন। ঘুম পড়ে কি আর দেরি করবে নাকি? মায়ের পরশ নিয়ে দ্রুতই চলে এসেছে ক্লান্ত নয়ন দুয়ারে। তিনজনই ধীরে ধীরে জড়িয়েছে ঘুমপুরীর মায়ায়। রাত ৩টা, আধার জড়িয়ে নীরব, নিস্তব্ধ পুরো পৃথিবী। এ যেন পিনপতন নীরবতা। দ্রুত গতির ট্রেনটিও থেমে আসে রেল লাইনে। আচানক নখ হলো কেবিনের বদ্ধ দরজায়। গভীর সুপ্তমগ্ন সামিহা। নাবিহার কোনো হুঁশই নেই। রায়ানের নিত কেটে গেল দরজায় মৃদু আঘাতের আওয়াজে। নির্জরানো কণ্ঠে ছেলেটি প্রশ্ন করল, কে? স্যার, আমি, রেল পুলিশ। রায়ান ধপ করে নামল নিশ্চয় ট্রেনের উপরের বেড থেকে। সামিহার শিওলের নিকটেই সে মুঠোফোনটি রাখা। মুঠোফোন নিয়ে সাইড বাটন প্রেস করলো দ্রুত হাতে। ডিসপ্লেতে ভেসে আছে ছোট ভাই সূচনের হোয়াটসঅ্যাপ টেক্সট, ভাইয়া, রেল পুলিশ শীঘ্রই যোগাযোগ করবে তোমার সাথে। মিনিট 40 আগে টেক্সট করেছে সূচন। মোটামুটি কনফার্ম হলো। রেল পুলিশে এসেছে দোরগোড়ায়। এগিয়ে গিয়ে দৌড় খুলিয়ে দিল নির্দ্বিধায়। সামনে দাঁড়ানো রেল পুলিশ সালাম দিয়ে কিছু জিনিস বাড়িয়ে দিল। স্যার, আপনার ঘড়ি, মোবাইল, আইডি কার্ড সব উদ্ধার করেছে ওদের কাছ থেকে। ওরাও আটক হয়েছে। ধন্যবাদ। কিন্তু ট্রেন চলছে না কেন? রেল লাইনে সমস্যা হয়েছে। মধ্যরাত তো, সব কিছু ঠিক করতে একটু সময় লাগবে। হয়তো ঘন্টা পেরিয়ে যাবে। ও, আমি তো এখন শত্রুমুক্ত। আমার জন্য কোথাও একটা সিটের ব্যবস্থা করে দিন প্লিজ। আমি কেবিনে থেকে বেরিয়ে যাব এখনই। খালি সিট হয়তো পাওয়া যাবে না, তবুও আপনি আসুন, দেখে কিছু করতে পারি কিনা। রায়ান কেবিনের দরজা উন্মুক্ত রেখেই ওদের দুই বোনকে ডাকতে শুরু করলো। গভীর নিতে মগ্ন দুজনই। ছেলেটি খানিক চিন্তিত, কিভাবে সজাগ করবে এই ঘুমকুমারি দুটোকে। নিজে তো প্রত্যান করতে চায় এখনই, কিন্তু ওরা সজাগ না হলে ভেতর থেকে দরজা লক করবে কি? রায়ান গলা চড়িয়ে আবারও ডাকলো সামিহাকে। এবারও কোনো সাড়া নেই।
একটু নড়াচড়া পর্যন্ত নেই। দোরগোড়ায় অপেক্ষামান রেল পড়ল। স্যার, ওনারা তো সজাগই হচ্ছে না। এই কেবিনের দরজাও খোলা রেখে যাওয়া ঠিক হবে না। আপনি বরং কেবিনেই থেকে যান। এতক্ষণ যেহেতু কোনো অঘটন হয়নি, আশা করি আপনাদের মাঝে আর কোনো অঘটন হবে না। রায়ানও মেনে নিল রেলের কথা। কক্ষদ্বার বন্ধ করে পুনরায় উঠে গেল উপরের বেডে। ঘন্টা 2 লেগেছে রেল লাইন ঠিক করতে। ঠিক হবার আরও 1 ঘন্টা পরে ট্রেন থামল সামিহাদের থানায়। এ দীর্ঘ সময়টা ঘুমিয়েছিল ওরা 2 বোন। ঘুম ভাঙল ফজরের অনেক পরে। রায়ানের বাজখায় গলার ডাকে। মধ্যরাতে বাবা মধু খান ফোন কল দিয়েছিলেন। মুঠোফোন সাইলেন্ট থাকায় মেয়ে দুটো রিসিভ করতে পারেনি। ওদের সাথে যোগাযোগ করতে না পেরে ভীষণ চিন্তিত ছিলেন বাবা। ভোর হতে চরম উৎকণ্ঠায় ছুটে এসেছে স্থানীয় রেল স্টেপেজে। বাবার সাথে ছোট মেয়ে রিধিতাও এসেছে। হাসপাতালে অসুস্থ বড় চাচার অবস্থা মধ্যরাত থেকে স্থিতিশীল। সামিহাতের বাবা মধু খানও মোটামুটি চিন্তামুক্ত। ওদের 2 বোনের রায়ানও নেমেছে ট্রেন থেকে। ছেলেটির দাদা বাড়ি ওই থানাতেই। গত রাতে শহর থেকে ফ্যামিলির সবাই এসেছে দাদা বাড়িতে। সে দাদা বাড়ি গন্তব্য এখন। ট্রেন থেকে নেমে রায়ানের সাথে বাবা আর ছোট বোনকেও পরিচয় করিয়ে দিল সামিহা। পরিচয় পর্ব শেষে রিধিতা দ্রুত কদমে খানিক দূরে গিয়ে দাঁড়িয়েছে। রেল লাইনের এখানে কয়েকটি ছাগলছানা তিরিং বিরিং লাফাচ্ছে। সেই ছবি প্রাণ ভরে দেখছে খানবাড়ির ছোট মেয়েটি। এদিকে রায়ানের ভাই সুচন মেহেরাবও এখন রেল স্টেপেজে। রাতভর ভাইয়ের উপর দিয়ে ঝড়ঝাপটা গিয়েছে তো। দাদা বাড়ি থেকে ছোট ভাই ছুটে এসেছে রায়ানকে নিরাপদ সঙ্গ দিতে। এক মনে মুঠোফোনে কথা বলতে বলতে এগোচ্ছে সুচন। ছাগলছানা তিরিং বিরিং লাফ উপভোগ করছিল রিধিতা। হঠাৎ একটা ছাগলছানা দৌড়ে এলো মেয়েটির পানি। মেয়েটিও ঝড় বেগে পৌঁছাতে লাগলো দুষ্ট চিত্রে। আচানক পঞ্চায়েতগ্রামী হয়ে গিয়ে মেয়েটির কোনো হুঁশ নেই। বেখিয়ালি এক ধাক্কায় ফেলে দিল সুচনকে। বেচারা পুরো বোকা বনে গেল খুনিকেই। রিধিতা থমকে গেছে যুবককে ফেলে দিয়ে। সুচনের গোছানো চেহারাটাও এলোমেলো হয়ে গেছে। এহেন হঠাৎ ঝড়ের তাণ্ডবে শ্যামবর্ণের যুবককে গভীর নয়নে ভীষণ ক্ষোভের ঘনঘটা। সেই সাথে প্রচণ্ড বিরক্ত নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে রিধিতাকে বলল, বুঝছি দেশে দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা একজন বাড়ছে। আপনি আমাকে দৃষ্টি প্রতিবন্ধী বললেন কেন? না করে প্রতিবাদ করল মেয়েটি। তাহলে কি আন্ধা বলবো? মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আমি এখানকার চেয়ারম্যান মধু খানের মেয়ে। গলা চুচিয়ে হুঙ্কার দিয়ে রিধিতা। তাই নাকি? আমায় বলে দিয়ে সরি তো বললেনই না, উল্টো ঝগড়া শুরু করে দিয়েছেন। আপনার বাবার নামটা মধু খান না হয়ে বিষ খান হওয়ার উচিত ছিল, কারণ আপনার ব্যবহারটা বিষাক্ত। দাঁতে দাঁত চেপে জবাব দিল সুচন। আপনার মতো গুন্ডাকে নামকরণ করতে হবে না আমার বাবার। আমায় গুন্ডা বললেন কেন? একজন অপরিচিত লোককে বাজে কথা বলতে লজ্জা করে না? ন্যায় গর্জে উঠল সুচন। কি অপরিচিত আপনি? আপনি তো আমাদের ভার্সিটির ভিপি সুচন মেহেরা। আপনার মতো বদমাশ গুন্ডাকে বলতে লজ্জা লাগবে কেন? ও আচ্ছা, আমার ভার্সিটিতেই পড়েন তাহলেই? প্রকুচকে বলল সুচন। আপনি মানে ভার্সিটিটা কিনে নিয়েছেন নাকি? আমি ওই ভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি। একদম পিচ্ছি দেখি। আর কথা বাড়াতে চাই না আপনার সাথে। দেখা হবে ভার্সিটিতেই। আমিও দেখে নেব আপনার মতো গুন্ডাকে। দেখে নিয়ে আপনার মতো মেয়েরা সিরিয়াল দেখে দাঁড়িয়ে থাকে আমায় একবার দেখার জন্য। মনে হয় খুব সুন্দর। আসলে তো একটা বান্দর। মাত্র রায়ান দেখেছে ছোট ভাই সুচনকে। দূর থেকে ইশারায় কাছে ডাকলো ভাইটিকে। সুচনও বাধ্য ছেলের ন্যায় ফিরে যাচ্ছে রায়ানের নিকটে। রিধিতা মোটেও খেয়াল করেনি ইশারায় কাছে ডাকার ব্যাপারটি। ভেবেছে সুচন হেরে গেছে, ভার্সিটির ভিপিকে ঝগড়ায় হারাতে পেরেছে। ভেবে বিজয়ের খুশিতে মেয়েটি পুনরায় ফিরে গেল ছাগলছানার নিকটে। স্থানীয় চেয়ারম্যান খান মধু আর তার বড় 2 মেয়ের সাথে পরিচিত হলো সুচন। কিছুক্ষণ আলাপ শেষে দুবাই ফিরে যাচ্ছে নিশ্চিন্তে। চেয়ারম্যানও তার বড় 2 মেয়েকে নিয়ে ধীরে ধীরে আসছে। ছোট মেয়ে রিধিতা এখনো আরেকটু সামনে। ছাগলছানার দুষ্টুমি দেখত রায়ান। সুচন একদমই কাছাকাছি চলে এসেছে মেয়েটি।
পাশ দিয়ে অতিক্রম করবে এখনই। ছাগলছানা নিয়ে রিধি তাকে ব্যস্ত থাকতে দেখি সুজন ঠোঁট টিপে হাসল। মিস পটুরানী? পটুরানী মানে কি? ছাগলের রানী বলেছে আমায়, ছাগল বানিয়ে দিল আমায়। এহেন এলোমেলো ভাবনায় রিধি তার সিংহরিও চেপে গেল ক্ষণিকেই, কিন্তু পাল্টা জবাবে যুবকটিকে যে কি নাম দেবে তাই কিছুই খুঁজে পেল না। এই যে ঝগড়ার ফাইনাল রাউন্ডে হেরে যাওয়া, ট্রফি হাতছাড়া হওয়া, সচনরাও তো চলে গেছে বহু দূরে। বেচারি মনে মনে জ্বলে পড়ে ছারখার হলো শুধু। সমতর ছন্দে পেরিয়ে গেছে 3টি মাস। সময়ের ছন্দে মানব জীবনেও আসে যায় কত ছন্দ, ঘটে কত শত বিচিত্র ঘটনা, আসে দিন বদল, পালা বদলের নতুন খেলা। সামিহা যেমনই এক পালা বদলের দিন। আজ বিয়ে মেয়েটির, লেকচারার মেয়েটির বিয়ে হচ্ছে এক ব্যাংকারের সাথে, পাত্রের বালি জেলা শহরে, রায়ানদের একই পাড়ায়। পরিবারের ইচ্ছায় অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সামিহার। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরো বাড়ি লোকে লোকারণ্য। কাজী সাহেব এসে বসেছেন স্টেজের এখানে। আচানক ফোন কল এলো পাত্রের মুঠো ফোনে। পাত্রের ফোন আলাপ শেষেই বিয়ে বাড়ির সব রং যেন মুহূর্তেই মলিন হয়ে গেল। মেয়েটির জীবনে নেমে এলো এক আকাশ কালো মেঘের আধার।